এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। সকাল থেকে আরোহীদের বাসায় চেকিং শুরু হয়ে গেছে। সবটা দেখে পুরো বাসাটা গুছিয়ে রেখে দিল গার্ডগুলো। নির্জন বাড়িতে আসার আগে এভাবে পুরো বাসা চেক করা হয়। এই পথে চলতে চলতে বিশ্বাসঘাতকতার সাথে এতটা পরিচিত হয়ে গেল যে নিজের ফ্যামিলির মানুষও, কাজের লোকদের উপরও তার বিশ্বাস এতটা জোরালো নয়। শুধু বাসায় না, যেই কোনো জায়গায় নির্জন পা ফেলার আগে জায়গাটা খুব ভালোভাবে চেকিং করে নেওয়া হয়, যেটা তার এক্সট্রা সিকিউরিটি। তাই বলে ফ্যামিলির মানুষদের উপরও এমন সন্দেহটা মোটেও পছন্দ নয় আরোহীর মায়ের। প্রথম প্রথম খারাপ লাগলেও এখন তাতে অভ্যস্ত হয়ে গেছে সে। এখন আর ভালো বা কাজ খারাপ কোনোটাই তেমন একটা গুরুত্ব দেয় না সে। থেকে যায় শুধু আফসোস, এমন একটা পশুর সাথে তার ভাগ্যটা কেন জড়িয়েছিল। নিজের রুমে নিশ্চুপ হয়ে বসেছিল আরোহী। হঠাৎ কারো রুমে ঢোকার শব্দ শুনে পেছনে তাকাইছে। সামিরকে রুমে ভেতরে দেখে আচমকা বসা থেকে উঠে তার দিকে চেয়ে বলে, না বলে আপনি এভাবে হুট করে আমার রুমে আসার সাহস কোথায় পেলেন? আরোহীর চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। সামিরের স্বাভাবিকভাবে একটা হাসি দিয়ে আরোহীর দিকে এগিয়ে এসে তার সামনে দাঁড়ায়। মুচকি হেসে আরোহীর কাঁধে হাত রেখে বলে, আরোহী রেগে যাচ্ছ কেন? শান্ত হয়ে বসো। এক ঝটকায় হাতটা সরিয়ে দিয়ে বলে, গায়ে হাত দিয়ে এমন অসভ্যের মতো আচরণ কেন করছেন? সামির বেহাইয়ের মতো আবারও হেসে বলল, পর কেউ না, কয়েকদিন পর স্বামী হয়ে যাচ্ছে তোমার। আরোহীর চোখে মুখে রাগের ছাপটা আরো দ্বিগুণ বেড়ে গেল। রাগের ছাপ ধরে রেখে বলে, মরে গেলেও এই বিয়ে করব না আমি। এক্ষুনি রুম থেকে বের হবেন, নয়তো আমি চিৎকার করব। আরোহীর কথায় যেন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না সামিরের মাঝে। উল্টো আরো একগাল হেসে বলে, বের হবই, তোমার সাথে থাকতে আসেনি এখানে। কিছু কথা বলতে এসেছি, চুপচাপ মাথায় ঢুকিয়ে নাও। সামিরের কোনো কথাই যেন শুনতে রাজি নয় এমন বিরক্তি প্রকাশ করলো আরোহী। সামির আবার বলল, তুমি ভালো করে জানো রাজ পড়াশোনার জন্য এ শহরে এসেছে। তাকে তুমি ভালোবেসেছো বা ভালো লাগে যাই হোক, সেটা আমার দেখার বিষয় না। বাট তুমি তো কখনো চাইবে না রাজের কোনো ক্ষতি হোক, তাই না? সামিরের এমন কথা আচমকা রাগের সাথে ভাবভঙ্গি কিছুটা চুপসে গেল আরোহীর। কারণ এই কয়েকদিনে আরোহী ভালো করে বুঝতে পেরেছে স্বার্থ আদায়ে এরা যা ইচ্ছে তাই করতে পারে। আর রাজের কোনো ক্ষতি এটা কখনোই সে চাইবে না। তাই কিছুটা ভয়ার্থ গলায় বলে, মানে? সামির এবার দুহাত পকেটে গুজে বলে, মানে খুব সিম্পল। তুমি দ্বিমত করলে রাজ অনেক স্বপ্ন নিয়ে এই শহরে পা রেখেছে, তাই সেই স্বপ্নগুলো কখনোই পূরণ হবে না। মুহূর্তে জীবনটা নষ্ট হয়ে যাবে তার। এখন তোমার কারণে একটা সাধারণ মানুষের লাইফ নষ্ট হয়ে যাবে। এমনকি যেই মানুষটাকে তুমি ভালোবাসো সে তো বাসে না, তাহলে তোমার জন্য সে কষ্ট পাবে কেন বলো? অজানা একটা ভয়ে কিছুক্ষণ চুপ করে রইল আরোহী। সত্যি তো রাজ সাধারণ একটা ছেলে, এখনো পড়াশোনা নিয়ে ব্যস্ত। আর এরা চাইলে রাজকে যা খুশি তাই করতে পারবে। কি করবে কিছুই ভেবে পারছে না আরোহী। সামির একটু রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, যা বলেছি সব মাথায় ঢুকিয়ে নাও। রাজের ভালো চাও তো যা হচ্ছে চুপচাপ মেনে নাও। বলে রুম থেকে বেরিয়ে গেল সামির। মনটা বিষণ্ণ হয়ে উঠল আরোহীর। নাপাস করে বিছানায় বসে পড়েছে। এখন যা হচ্ছে এইসব কিছুর সাথে কখনো পরিচিত ছিল না আরোহী। তাই সময়ের সঠিক সিদ্ধান্ত নেওয়াটা তার কাছে খুবই বেশি কঠিন। চক্ষু যুগল ছলছল করে উঠল তার, যেন এক্ষুনি বর্ষণ হবে ওই চোখ দিয়ে। মুহূর্তেই যেন চারপাশটা ঝাপসা হওয়ার মতো অনুভূতি তৈরি হলো তার। এদিকে রাজের রাগ যেন কিছুতেই শান্ত হচ্ছে না। নিলয়ের দিয়ে যাওয়া তথ্যগুলো ঘাটাঘাটি করেও নিজের মাঝে একটা প্ল্যানিং সাজিয়ে নেয় সে। রেজওয়ানকে দিয়ে সব কিছু ঠিক করতে বলে রুশানের সাথে আলাপ করে রাত হতেই বের হয়ে যায় সে। রুশানকে নিয়ে গেল না সাথে, কারণ এসব কিছুর সাথে আইনি লোক থাকলে আর তা প্রকাশ পেয়ে গেলে অনেক ঝামেলার মুখোমুখি হতে হবে। এরপরে সকাল হতে বাকি পদক্ষেপটা রুশান নেবে। রেজওয়ান তার টিম নিয়ে অপেক্ষা করছে রাজের জন্য।
রেজওয়ান সহ রাজের সব লোক কালো কাপড় পরিহিত অবস্থায় দাঁড়িয়ে আছে। হাত থেকে শুরু করে মুখও কালো কাপড় দিয়ে মোড়ানো তাদের, যেন কেউ চিনতে না পারে তাদের। রেজওয়ানের কাঁধে ব্যাগ নিয়ে সময় দেখার জন্য বারংবার ফোনের দিকে তাকাচ্ছে, কারণ ওই সব জায়গায় পৌঁছতেও মধ্যরাত হয়ে যাবে। আর যা করার মধ্যরাত থেকে শেষ রাতের মাঝে করতে হবে। কিছুক্ষণের মাঝেই নিজের সেই হুডি মাস্কও পরা রূপে তাদের সামনে আসলো রাজ। রাজকে দেখে সম্মানের সাথে একটা সালাম দিল রেজওয়ান। কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে নিজে রাজের সামনে রাখলো। ব্যাগটা খুলে বেশ কয়েকটা পিস্তলের মাঝে দুটো পিস্তল লোড করে কোমরে গুজে নিল রাজ, সাথে একটা ধারও ছড়িয়ে। যখন যেটার প্রয়োজন সুযোগে সৎ ব্যবহার করবে সে। রাজের লোকগুলোকে 3টে টিমে ভাগ করে 6 জন করে 3 জায়গায় পাঠিয়ে দিল রাজ। ওরা আগে থেকেই এসব ট্রেনিং নেওয়া, নিজের আত্মরক্ষার জন্য এদের স্পেশালভাবে তৈরি করেছিল সে। 3 দলে ভাগ হয়ে সরঞ্জাম নিয়ে ঠিকানা অনুযায়ী চলে গেল লোকগুলো। আর এদিকে রাজ আর রেজওয়ান দুজন তাদেরও মেইন টার্গেটের দিকে এগিয়ে যাচ্ছে। সব মিলিয়ে আজ রাতের জন্য নির্জনের সবচেয়ে বড় গ্রুপগুলোকে টার্গেট করেছে সে। নীলার মতো স্ট্রাইকার হারিয়ে যাওয়ার পর থেকে নির্জন যেন নিজের ধ্বংসের পাহাড়টা ধীরে ধীরেই ধসে পড়তেই শুরু করছে। সকালে পাখির কিচিরমিচির ডাকের সাথে পূর্ব আকাশে একটু একটু করে আলো ফুটতে শুরু করলো। উদয়মান সূর্যের সোনালি আভা ফুটেছে চারিদিকে। রাতের খবরটা এতক্ষণ চাপা রইল না, অনেকক্ষণ আগেই নির্জনের কানে পৌঁছে গেল তা। বিয়ের প্রস্তুতি নিয়ে বাড়ি গেল ভোর হতেই সামিরকে নিয়ে চলে গেল নির্দিষ্ট গন্তব্যের দিকে। সব মিলিয়ে 4টে গ্রুপে 87 জন লোকের লাশ পেল নির্জনের। বাকি টিম মিলে আতঙ্ক তৈরি হওয়ার আগেই বাকিরা ভোর রাত থেকেই সবগুলো লাশ সরিয়ে প্রকৃতি আলোকিত হওয়ার আগেই তা নদীতে গিয়ে ফেলে দিল নির্জনের কথা মতো। কারণ নদীতে লাশ পাওয়া গেলে আতঙ্কটা নির্জনের উপর দিয়ে শুরু হবে না, কেউ জানবে না এরা নির্জনের সাথে সম্পর্কিত। সকাল পার হয়ে সূর্যটা মাথা বরাবর উঠতে শুরু করলো, সেই সাথে বাড়তে থাকলো রোদের তাপ। এরই মাঝে লাশগুলো নদীর বিভিন্ন জায়গায় ভেসে উঠতে লাগলো এক এক করে। এতগুলো লাশ কিভাবে নদীতে ভেসে আসছে তা দেখে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়তে থাকে। এমনটা এর আগে কখনো হয়নি। হয়তো 1-2টা লাশ পেয়েছিল, তবে এভাবে ময়মনসিংহ, রংপুর, সিলেট, রাজশাহী 4 বিভাগে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা শতাধিক লাশ উদ্ধারের পর চারদিকে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়ে যায়। এই হত্যাকাণ্ড মোটেও স্বাভাবিক নয়। রুশান সবটা জানলো নিশ্চুপ থেকে রহস্য উদ্ঘাটনে নেমে পড়েছে সে। রাজের প্ল্যান মোতাবেক কয়েকদিন এমন উত্তেজনাকর পরিস্থিতি রেখে সে সব খুনগুলোর দায় নির্জনের দিকে ইশারা করবে। দেশে সকলের প্রিয় মানুষটার সম্পর্কে তো আর একেবারে দোষ চাপালে কেউ বিশ্বাস করবে না। তাই তিলে তিলে অপরাধগুলো প্রকাশ হতে থাকবে, সত্যগুলো একে একে বের হতে শুরু করলো। এতদিন মাথায় তোলা মানুষরাই ছুঁড়ে ফেলতে শুরু করবে তাকে। এই লাশগুলোর দায় চাপানোর সবচেয়ে বড় প্রমাণ হলো নির্জনের লোকেরা লাশগুলো তুলে নদীতে ফেলে দেওয়ার ভিডিও ক্লিপ, যা রাজ আগে থেকে সব সেটিং করে রেখেছিল। এখন এই কয়েকদিন নতুন নতুন নিউজ ছাপিয়ে পরিস্থিতি আগে উত্তাল করতে হবে। রাজের প্ল্যান মোতাবেক এগিয়ে যাচ্ছে রোশান। আইনের লিমিট রেখেই এদের বিরুদ্ধে মিশনে নেমে এর আগে অনেক অফিসার নিখোঁজ হয়ে গেছে। তাই রাজের এই ভিন্ন প্ল্যানিংয়ে অনুযায়ী রোশানের এগিয়ে যাওয়া। এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আজ বেশ কয়েকদিন পর ভার্সিটির গেটে পা রাখলো রাজ, তুষার ও নিবে। রোশান এখনো দৌড়ের উপরই সময় পার করছে। প্রায় 1.5-2 মাস তো হবেই কম করে। রোশানের ঝামেলাটার পর থেকে একটার পর একটা ঝামেলা শেষ করতে করতে ব্যস্ততার মধ্যে দিয়েই কেটেছে তাদের। বাদলো আরেক বিপত্তি। নিবিড়কে ভার্সিটির থেকে বহিষ্কার করে নোটিশ দিয়েছে, কারণ তার উপর খুনের অভিযোগ উঠেছিল। প্রাইভেট ভার্সিটি দেখে অনেক রুলস অনুযায়ী চলতে হয় ছাত্রদের। সবটা জানার পর নিশ্চুপ হয়েছিল নিবিড়। বুঝতেই বাকি রইল না এমনটা হলে তার জীবনটা নষ্ট হতে আর বাকি থাকবে না।
প্রিন্সিপাল অফিসে গিয়ে অনেক অনুরোধ করলো নেবে, কিন্তু কিছুতেই কাজ হলো না। সর্বচেষ্টা ব্যর্থ হয়ে এবার তুষারও বলে, তাকে বহিষ্কার করলে আমাদেরও করতে হবে তার সাথে। আবেগের বসে তুষার এমন বোকামিতে কিছুটা বিরক্ত করলো রাজ। প্রিন্সিপাল বিষয়টাকে উড়িয়ে দিয়ে বলা, কয়দিন পর কলেজে পা রেখেছো মনে আছে? আর সাথে তুমি কেন? আরো 10টা ছেলেকে বহিষ্কার করলেও কলেজের কিচ্ছু যায় আসে না। হাল ছেড়ে হতাশার দৃষ্টিতে চেয়ে রইল তুষার। পাশ থেকে রাজ অনুমতি নিয়ে বাইরে চলে গেল। এইখানে দাঁড়িয়ে থাকলে নির্ঘাত মাথা খারাপ হয়ে যাবে। গুরুজনদের সাথে বেয়াদবি করার শিক্ষাটা অন্তত পায়নি সে। রাজ কিছুটা আড়ালে গিয়ে তার ভাই রাজুর নম্বরে কল দিয়ে বিষয়টা বলে। মুখে একটা মৃদু হাসি ফুটিয়ে বলে, তোমার কলেজ থেকেই আমাদের বের করা হচ্ছে ভাইয়া। নিজেকে আড়ালে রাখতে গিয়ে শেষ পর্যন্ত নিজেদের কলেজেও আমার জায়গা হচ্ছে না। রাজু বিষয়টা বুঝতে পেরে রাজকে শান্ত থাকতে বলে বিদায় নিয়ে ফোন রেখে দিল। চুপচাপ নিজের অবস্থানে দাঁড়িয়ে রইল রাজ। কিছুক্ষণের মাঝে একজন পিয়ন এসে রাজকে ডেকে নিয়ে গেল অফিস কক্ষে। রাজ আর প্রিন্সিপাল ব্যতীত সবাইকে বাইরে পাঠিয়ে দেওয়া হলো। এতক্ষণের ধমকের স্বরে কথাটা বলল, এখন কিছুটা ভয়ের ছাপ ফুটে আছে প্রিন্সিপালের চোখে মুখে। কারণ কলেজের প্রতিষ্ঠাতা রাজু স্যার শহরের নাম করা পলিটিক্যাল লিডার। তার ভাইয়ের সাথে এতক্ষণ দুর্ব্যবহার করে কিছুটা ভয়ের ছাপ বেশি উঠেছে তার মাঝে। স্যার কিছুটা জড়তা নিয়ে বললেন, আমি যতদূর জানি রাজু স্যারের ছোট ভাই, মানে আপনি বাইরে থেকে নিজের পড়ালেখা শেষ করে ফেলেছেন। সেই তুলনায় আপনার এডুকেশন আমাদের শিক্ষকদের সমতুল্য বা এর চেয়েও হাই। এখানে নতুন করে এডমিশন নেওয়ার বিষয়টা আমি বুঝতে পারছি না। রাজ একটু হেসে বলল, স্যার সবটা তো দেশের বাইরেই করেছি, নিজেদের কলেজেও একটা সার্টিফিকেট থাকুক এটা ভেবেই অ্যাডমিশন নিয়েছিলাম। কিছুটা অনুশোচনা নিয়ে বলল, একটু আগে আপনাদের সাথে খারাপ বিহেভ করার জন্য দুঃখিত প্রকাশ করছি। রাজ আচমকাই বলে উঠল, আমাকে ছোট করবেন না স্যার, আপনি আপনার দায়িত্ব থেকে সঠিক কাজটাই করেছেন। আর আমি আপনার ছাত্রই, তবু আমি অনুরোধ হিসেবে একটা কথা বলবো, ওদেরকে কলেজ থেকে বহিষ্কার করবেন না, আপাতত একটা সুযোগ দিন তাদের। আর একটা কথা স্যার, আমার পরিচয়ের কথা যেন আপনি ব্যতীত আর কেউ না জানে। স্যার আর কিছু বলল না, শুধু হ্যাঁ সম্মতি জবাব দিল। বিকেলে তুষারদের আলাদা ডেকে নিয়ে রাজ বলে, ভার্সিটিতে তোদের দুজনের সবটা মিটিয়ে সামনের 1 মাসের ছুটি নিয়ে রেখেছি। তুষার কিছুটা অবাক হয়ে কারণ জানতে চাইলে রাজ বলে, কারণ এই 1 মাস নিবিড়কে নিয়ে তুই তোদের গ্রামের বাড়িতে পরিবারের সাথে সময় কাটাবি। তোদের গ্রামের বাড়ির খবর তো আমরা ছাড়া কেউ জানে না। তুষার দুই দিকে মাথা নাড়িয়ে না জানালো। তুষারের উত্তর পেয়ে রাজ বলে, তাহলে এই 1 মাস দুজন তোদের গ্রামের বাড়িতে সময় কাটাবি, তবে এখানে কেউ যেন কিছু জানতে না পারে, কারণ আমি চাই না কোনোভাবে জানাজানি হয়ে গেলে আমার আর রুশানের বিষয়গুলোতে কেউ তোদের টেনে আমাদের ব্ল্যাকমেইল করুক, তারা নিলয়ের মতো তোদের কোনো ক্ষতি করুক। তাই নিবিড়কে নিয়ে দুজন এই 1 মাস তোদের গ্রামের বাড়িতে থাকবি। তুষার বিষয়টি বুঝতে পেরে বলে, তার মানে বলতে চাচ্ছিস তোদের বিপদে রেখে আমরা গিয়ে বাড়িতে বসে থাকবো? রাজ একটু মুচকি হেসে বলে, আমরা আমাদের জন্য নয়, তোদের জন্য চিন্তিত। কারণ মানুষ সরাসরি কাউকে কিছু করতে না পারলে তাদের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করে। তাই আমাদের সব জায়গা থেকে সতর্ক থাকতে হবে। তুই ছোট না, তোকে এসব ভেঙে বলতে হবে না। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছিস। তুষার নিশ্চুপ থাকলে এরই মাঝে নিবিড়ও আসে সেখানে। সবটা দুজনকে বুঝিয়ে রাজ তাদের হাতে 2টা সিম দিয়ে বলে, ব্যবহৃত সিমগুলো এই 1 মাস ইউজ করবি না, বন্ধ রাখবি এগুলো। নতুন সিম দিয়ে সবার সাথে যোগাযোগ করবি। রাতের বেলায় এই নিয়ে মায়ের সাথে কথা হচ্ছে তুষারের, যে 1 মাসের জন্য বাড়িতে যাচ্ছে সে। আগের বার তো অপারেশনের নিয়ে দৌড়দৌড়ি করে তাদের সাথে তেমন একটা সময় কাটাতে পারেনি, তাই এবার 1 মাসের জন্য যাচ্ছে বাড়িতে। সাথে তার এক বন্ধুও যাবে ঢাকা থেকে। এরই মাঝে মায়ের থেকে ফোন নিয়ে তিশা হাসি মুখে বলে উঠে, ভাইয়া তুমি কি সত্যি 1 মাসের জন্য আসবে? তাহলে কিন্তু আমাকে অনেক জায়গাতে ঘুরতে নিয়ে যেতে হবে। তুষার একটু হেসে বলে,
পাকনা বুড়ি দেখছি বড় হয়ে গেছে, সুযোগের সদ্ব্যবহার ভালোই করতে শিখেছিস। তিশা একটু ভাব নিয়ে বলে। আমি এত কিছু বুঝি না, আগে বাড়িতে আসো, পরেরটা পরে দেখা যাবে। আর তোমার সাথে কে আসবে? তুষার স্বাভাবিক ভাবে বলে। তোর আরেকটা ভাইয়া। ছবিতে এই হুডি পরা ছেলেটাকে কেন এভাবে আমাদের পেছনে লেগেছে? আমাদের যত লোকের মারা হয়েছে সব জায়গায় এই ছেলেটাকে দেখতে পাওয়া যায়। আইনের কোনো লোক নয়, তাহলে সে চাইছেটা কি? এটা খুঁজে বের করো ইমিডিয়েটলি। নির্জনের গম্ভীর গলায় কথাটা শুনে পাশে দাঁড়ানো ছেলেটা মাথা নেড়ে জবাব দিল। নির্জন জি বস, আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি, আশা করি খুব তাড়াতাড়ি জানতে পারবো। কিছুটা ভেবে বলে। ব্যাপারটা যত ইজি ভাবছো এটা মোটেও ততটা ইজি নয়। ছেলেটা আমাদের ব্যাপারে সব জেনেই আমাদের পেছনে লেগেছে, নয়তো এত নিখুঁতভাবে কিছু করা সম্ভব হতো না। এমনভাবে এখন যেভাবেই হোক কোনো না কোনোভাবে ওর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো, আর জানার চেষ্টা করো তার আসল উদ্দেশ্য কি। ব্যবসায়িক কোনো উদ্দেশ্য থাকলে ডিলে বসে তাকে হাতে আনার চেষ্টা করো। পরেরটা পরে দেখা যাবে। বলে আবার কিছুক্ষণ চুপ থেকে হাত মুষ্টিবদ্ধ করে টেবিলে একটা ঘুষি দিল নির্জন। বিড়বিড় করে বলে, নিলয় থাকলেও এই ব্যাপারটা কিছুটা নিশ্চয়তা থাকতে পারতাম। ওই শালাও পোল্টি মারার আর সময় পাইনি। আফসোসটা এমন ভাবে চোখে মুখে ভেসে উঠেছে যেন নিলয়ের তুলনায় বাকিদের যেন একটুও ভরসা করতে পারছে না নির্জন। বাস থেকে নেমে কাঁধে ব্যাগ নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় নিবিড়। তার পেছনে তুষারও নেমে আসে। নিবিড় চারপাশে চোখ বুলিয়ে বলে, এটা তোদের এলাকা? তার কাঁধের ব্যাগটা ঠিক করে বলে, না, এটা উপজেলা, গ্রাম আরো ভেতরে, এখান থেকে আবার গাড়িতে উঠতে হবে। নিবিড় চারপাশে চেয়ে বলে, কেনাকাটা তো এখান থেকে করতে হবে নাকি গ্রামের ভেতরেও এমন মার্কেট আছে? তুষার একটু হেসে বলে, আশেপাশের কয়েকটা গ্রামের মাঝে সুপার মার্কেট এটাই। গ্রামের ভিতরের দিকে গেলে আছে ছোটখাটো বাজার ও কিছু দোকানপাট। তবে মনোরম পরিবেশে একবার জড়িয়ে গেলে তোর বের হতে মন চাইবে না আর। নিজেদের মতো কেনাকাটা শুরু করলো। প্রথমেই তুষার ভালো দেখে দুটো চকলেট বক্স নিল। পাশে নিবিড়ের দিকে চেয়ে বলে, বাড়িতে যাওয়ার পর যদি তিশা দেখে ব্যাগের ভেতর এগুলো নেই তাহলে মুখ গোমরা করবে আর কথাই বলতে চাইবে না আমার সাথে। এর আগে ভুলে একবার এমন হয়েছিল, সারা দিন আর কথা বলেনি আমার সাথে। নিবিড় হাসি পেল কিছুটা কৌতূহল বশত বলে, কোন ক্লাসে পড়ে তোর বোন? তুষার বলে, এত ফাজিল গেলেই দেখবি বাড়িতে পা রাখা মাত্রই দৌড়ে এসে কেমন গলা জড়িয়ে ধরে। আরেকটা কথা, তুই আবার তিশার সাথে খুব বেশি ফ্রি হতে যাবি না। একবার ওর শরম ভেঙে গেলে তোর চুল টেনে ফোন টেনে সারাদিন বিরক্ত করবে তোকে। প্রায় বিকেল হয়ে এলো। দুপুরে খাবারটা একটা রেস্টুরেন্টে করে নিয়েছিল তারা। তারপর কেনাকাটা শেষে একটা সিএনজি করে বাড়ির দিকে ছুটলো তারা। বাড়ির সামনে আসতে দেখে 3 রাস্তার মোড়ে কয়েকটা ছেলে হাতে ফুটবল নিয়ে দাঁড়িয়ে আছে। তুষারকে দেখেই একজন দৌড়ে এগিয়ে জড়িয়ে ধরে বলে, আরে বন্ধু, তুই ঢাকায় যাওয়ার পর তো আমাদের সবাইকে ভুলে গেলি। ফেসবুকেও নক দিলে পাওয়া যায় না তোরে। তুষারও হাসি মুখে সেখানে সব বন্ধুদের সাথে হাত মিলিয়ে বলে, পড়াশোনা নিয়ে অনেক বিজি আছি দোস্ত, তাই সময় হয় না। সাকিব কিছুটা অভিমানী গলায় বলে, তাই বলে বন্ধুরে এভাবে ভুলে যায়? ঢাকায় যাওয়ার আগে কি বলেছিলি না দূরে গেলেও যোগাযোগ রাখবি? সাকিবের পিঠে ছোট্ট একটা থাপ্পড় মেরে তুষার বলে, তোদের ভুলবো কেন, তোরা হলে আমার ল্যাংটাকালের বন্ধু। যাই হোক, এখন মাসখানেক গ্রামে থাকবো। আমার এক বন্ধু এসেছে ঢাকা থেকে, উড়াধুরা ভাবে চিল হবে সবাই মিলে। সাকিব নিবিড়ের দিকে একবার চেয়ে একটু হেসে ফিসফিসিয়ে বলে, ঢাকাইয়া মাল নাকি? আচ্ছা বাদ দে ওসব। তবে যাই বল, তুই কিন্তু ঢাকায় গিয়ে অনেক সুন্দর হয়ে গেছস। তুষার একটু হেসে তাদের কাছ থেকে বিদায় নিয়ে বলে, অনেকটা পথ জার্নি করেছি দোস্ত, খুব টায়ার্ড লাগছে। এখন বাসায় গিয়ে রেস্ট নিতে হবে, সন্ধ্যার পর দেখা হবে। এখন মনে হয় খেলতে যাচ্ছিস তোরা? সাকিব পায়ের নিচে বলটা আটকিয়ে বলে, দোস্ত, গাবতলির সাথে খেলা আছে আজ। আচ্ছা, এখন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নে, সন্ধ্যার পর দেখা হবে। সব শেষে বাড়িতে এসে উঠানে পা রাখলো দুজন। পাশের বাড়ির কামাল কাকার মেয়ের সাথে লাফা খেলছিল তিশা। তুষারকে উঠানে দেখেই লতা ফেলে দৌড়েই এসে ভাইয়ের কোমর জড়িয়ে ধরে সে। তুষার একটু মুচকি হেসে বোনকে নিয়ে হাঁটা ধরলো ঘরের দিকে। হাঁটতে হাঁটতে বলে,
মা কোথায় রে তিশা? এরই মাঝে ঘর থেকে বেরিয়ে আসে তৈয়বা বেগম। তুষার এগিয়ে গিয়ে মাকে সালাম করে তুষারের দেখা দেখি নিবিড়ও করল। নিবিড়ের দিকে ইশারা করে তুষারের মা বলে, তোমাকে বলেছিলাম না আমার একটা বন্ধুও আসবে, ওর নাম নিবিড়, খুব ভালো ছেলে মা, আমার সাথেই অ্যাকাউন্টিং নিয়ে পড়ছে। তৈয়বা বেগম মুখে একটা হাসি ফুটিয়ে নিবিড়ের সাথে কথা বলে। নিবিড়ও হাসি মনে কথা বিনিময় করলো তাদের নিয়ে। ঘরের দিকে চলে যায়। দিন যতই যাচ্ছে আরোহীর বিয়ে ততই ঘনিয়ে আসছে। মাঝখানে আর 2-1 দিন সময় আছে শুধু। প্রথম কয়েকদিন বিষয়টা কেন কোনোভাবে স্বাভাবিকভাবে নিল, এখন আর স্বাভাবিকভাবে নিতে পারছে না সে। রাত ছাড়া অন্য কারো জীবনের সাথে তার জীবন জড়িয়ে যাবে এটা কিছুতেই মানতে পারছে না সে, আর কখনো মানতে পারবেও না। এদিকে যার জন্য আরোহীর এত কষ্ট হচ্ছে সে মানুষটারই কোনো খবর নেই। অদ্ভুত এক ভালোবাসা আটকে আছে সে, যেখানে নেই তার প্রতি বিপরীত মানুষটার কোনো আকর্ষণ, আর নেই ভালোবাসার কোনো নিশ্চয়তা। ছোট থেকে একা একা বড় হয়েছে, জীবনে একটা মানুষের সাথেই মিশেছে সে। সকল অনুভূতিগুলো সেই মানুষটাকেই ঘিরে খুব বাজেভাবে ঘিরে ধরেছে। এতদিনের দূরত্ব একটু ছাড়াতে পারেনি সেই অনুভূতিগুলো, বরং আরো বাজেভাবে কষ্ট দিচ্ছে তাকে। এদিকে একটা নতুন ঝামেলা সৃষ্টি হলেও বিয়ে পিছিয়ে নেওয়া নিয়ে ভাবছে না নির্জন, কারণ পরিচিত সবাইকে ইনভাইট করা শেষ। এরই মাঝে বিয়ে পিছিয়ে নিলে অবশ্য সবাই কারণ খুঁজবে, আর কারণ খুঁজতে গিয়ে সত্যিটা বের হয়ে আসো এটা কখনোই চাইবে না সে। বিয়ে সঠিক সময় হবে, যা পদক্ষেপ নেওয়ার বিয়েটা শেষ হওয়ার পরই নিবে সে। আপাতত সবাইকে করো নজরদারিতে রাখতে হবে। এইদিকে ইন্ডিয়া থেকে রোহান পান্ডে কয়েকদিন পর পরই খোঁজ নিচ্ছে কালেকশনের কি খবর। নিলয় পিন্টু এতগুলো লোক মারা যাওয়ার পর সব ঝড় ঝামেলার মাঝে সবে মাত্র 100 খানেক কালেকশন হয়েছে, এখনো প্রায় 2 শতাধিক বাকি। হাতে সময় আছে শুধু 2 মাস কি আর একটু বেশি। নিলয়ও নেই এই মুহূর্তে। সবটা কেমন যেন একটা খাপছাড়ার মতো মনে হচ্ছে নির্জনে। সব ঝামেলা যেন চারদিক থেকে ঘিরে ধরেছে ধীরে ধীরে। সন্ধ্যার পর নিবিড়কে নিয়ে সেই মাচার সামনে এসে কাউকে না দেখে তুষার সাকিবের নম্বরে ফোন দিল। সিম পাল্টালেও ফোন আগে থেকেই নাম্বার সেভ করা ছিল। কল ধরলেই তুষার পরিচয় দিলে ওপাশ থেকে সাকিব বলে, তারা বাজারে আছে, আসছে সবাই, 20 মিনিটের মাঝে সবাই চলে আসবে। এই সময়টা মাচার উপর বসতে তুষার এতদিন পর আসায় সবাই নাকি প্ল্যান করেছে আজ একটা বিরিয়ানি পার্টি দিতে। তার কেনাকাটা করতে বাজারে গেল তারা। আয়োজন করতে করতে সন্ধ্যা পেরিয়ে প্রায় রাত হয়ে গেল। কেউ গর্ত করে ইট দিয়ে চুলা তৈরি করে তার উপর পাতিল বসিয়ে ডিম সেদ্ধ করছে, আর কেউ চাল ধুয়ে মশলাপাতি রেডি করছে, আর তুষার বসে বসে মাংস কাটছে। তার পাশে সাকিব ও নিবিড় কথা বলছে। নিবিড়কে সবার সাথে ভালো করে পরিচয় করিয়ে দিল তুষার। সাকিব পেঁয়াজ ও রসুনি ছোলা ছাড়াতে ছাড়াতে বলে, ভাই আপনি সত্য করে একটা কথা বলেন তো, ঢাকায় গিয়ে তুষার কি পরিবর্তন হয়েছে নাকি এখনো মেয়েদের পেছনে ঘোরে? নিবিড় হাসলেও তুষার বলে, ভাই ওসব পুরনো হিস্টোরি বাদ দে, সে আগের তুষার এখন আপডেট হয়েছে, এখন আমি না, মেয়েরা আমার পেছনে ঘোরে। পাশ থেকে নিবিড় আচমকাই বলে, কই কখনো তো ঢাকায় কোনো মেয়ে তোকে পাত্তা দিতেও দেখলাম না। নিবিড়ের খাড়ার উপর এমন অপমানে সাকিব হো হো করে হেসে ওঠে, আর তুষার তাকে রইল নিবিড়ের দিকে। কোথায় তুষার একটু ভাব নিয়েছিল, আর সবটাতে জল ঢেলে দিল নিবিড়। সাকিব হাসি থামিয়ে বলে, ভাই বিশ্বাস করেন, তুষারের মতো একটা ছেলে আমাদের ওই এলাকায় দ্বিতীয়টা নেই। তুষারের বুকটা গর্বে ফুলে উঠল। এটা ভেবে যে সাকিব হয়তো তার প্রশংসা করছে, কিন্তু তারই মাঝে সাকিব আবার বলে, এলাকায় এমন কোনো শয়তান নাই যার পেছনে তুষার হাল ঢোকায় নাই। আর কোনো জায়গায় গেলেই একটা না একটা ঝামেলা তৈরি করে দিয়ে আসতো, পরে আমাদেরকেই ওগুলো সলভ করতে হতো। আমার মনে হয় 100 শয়তান মরার পর এই হালার পুতের জন্ম হয়েছে। সাকিব যে আজ নিবিড়ের সামনে তুষারের মান ইজ্জতের 12টা বাজাতে বসেছে তা বুঝতে বাকি নেই তুষারের। মাংস কাটা শেষ হলে সেগুলো সাকিবকে ধরিয়ে দিয়ে বলে, ভাই এবার মুখটা বন্ধ করে এগুলো ভালো করে ধুয়ে নে। আজ
সকল ভয় ভেঙে রাজের নাম্বারে ফোন দিল আরোহীর মা। যা হওয়ার হোক, আরোহীর এমন পাগলামিগুলো আর সহ্য হচ্ছে না তার। সারা জীবন বন্দি থাকতে থাকতে হুট করে জন্ম নেওয়া এই অনুভূতিগুলো যে দিন দিন এলোমেলো করে তুলছে মেয়েটাকে। আরোহীর মা ফোন কানে নিয়ে বিষণ্ণ গলায় বলে, আরোহীর বিয়ের 2 দিন পর তার বাবা তার মতোই একজনের সাথে আরোহীর বিয়ে দিচ্ছে। কয়েকদিন ধরে মেয়েটা অনেক পাগলামি করছে, ঘরের সব জিনিসপত্র ভাঙচুর করছে, আবার কখনো রুমের দরজা বন্ধ করে নীরবে কাঁদছে। পাগল হয়ে যাচ্ছে মেয়েটা। শান্তভাবে বলে, যা খুশি করতে দিন তাকে, শুধু খেয়াল রাখবেন সে যেন নিজের কোনো ক্ষতি না করে। ওর কিছু হবে না, সময় হলে পরিস্থিতি পাল্টে যাবে। আপনি শুধু তাকে একটা কথাই বলবেন যে যা হচ্ছে চুপচাপ তা মেনে নিতে। সময় হলে তার মনের মতোই সব হবে। তবে হ্যাঁ, অন্য কেউ যেন কিছু জানতে না পারে এই ব্যাপারে। এরই মাঝে কেটে গেল আরো একদিন। ইভেন্টের লোকেরা বাড়িতে আসতে শুরু করলে একে একে সবাই গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে। চারপাশে রহস্যজনকভাবে চোখ বুলিয়ে জিনিসগুলো নিয়ে ভেতরে ঢুকে চলে যাচ্ছে। ওইদিকে অরিজিনাল ইভেন্টের লোকেদের বেঁধে রেখে রেজওয়ান হাতে একটা পিস্তল নিয়ে একটা চেয়ারে টেনে বসে আছে তাদের সামনে। কর্কশ গলায় বলে, বিয়ের এই 2 দিন একজনও এই ঘর থেকে বের হওয়ার চেষ্টা করবেই তো জানে মেরে দিব। ওদের মাঝে একজন কেঁদে বলে উঠে, ভাই ছেড়ে দেন, আমাদের সময় মতো পৌঁছাতে না পারলে ওরাই আমাদের গলা নামিয়ে দেবে। রেজওয়ানের রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলে, আমার সামনে বেশি কথা বললে এখনই গলা নামিয়ে দিব তোদের। জীবনের মায়া থাকলে চুপচাপ এই 2 দিন এখানে পড়ে থাকবি। আমার লোকেরাই তোদের সব কাজ করবে, কেউ কিছু জানতে পারবে না। তোরা এখন এখানেই বসে তোদের পারিশ্রমিক পাবি। সেখান থেকে বেরিয়ে বাইরে কয়েকজন সিকিউরিটি রেখে রেজওয়ান গম্ভীরভাবেই বলে, নজর রাখবে সব দিকে। বলে গাড়িতে এগিয়ে বসে সে। রাজের ফোনে কল দিয়ে বলে, আপনার কথা মতো সব ওকে ভাই, লোকগুলোকে আগেই পাঠিয়ে দিয়েছি ওই বাড়িতে। এখন আমি যাচ্ছি। রাজ কফির মগে চুমুক দিয়ে বলে, গুড, তবে চোখ কান খোলা রাখবে সেখানে যাওয়ার পর। রেজওয়ান স্বাভাবিকভাবেই বলে, চিন্তা করবেন না ভাই, সবটা সামলে নিতে পারবো। সারা বাড়ি সাজাতে ব্যস্ত হয়ে পড়লো ইভেন্টের লোক, মানে ছদ্মবেশে আসা রেজওয়ানের লোকগুলো। সেই মুহূর্তে গেট পেরিয়ে ভেতরে ঢুকলো রেজওয়ান। চারপাশে রহস্যজনকভাবে একবার চোখ বুলিয়ে ভেতরের দিকে হাঁটা ধরল সে। গায়ে সাদা টি শার্টের সাথে মাথায় একটা সাদা ক্যাপ পরে বাড়ির ভেতরে প্রবেশ করলো রেজওয়ান। তার বাকি লোকেরাও এই একই কালারের জামা পরে কাজ করছে। সবকিছুতেই নিজেদের সবটা সৌন্দর্য দিয়ে সাজাতে ব্যস্ত তারা। নিজের একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, পুরো বাড়িটা সাজাতে রেজওয়ান সব 25 জন ছেলে কাজ করছে সারাদিন। এখনো অনেক কিছুই বাকি আছে। আগামীকাল সন্ধ্যায় বিয়ে, এরই মাঝে এত বড় বাড়ির সবটা কাজ শেষ করতে হবে। যদিও এইসব কাজে প্রফেশনাল নয় রেজওয়ান ও তার লোকজন, তাই সময় নিয়ে সবটা নিখুঁতভাবে করছে যেন কোনো ত্রুটি না থাকে। নির্জনের লোকেরা সারা বাড়ি হেঁটে হেঁটে পর্যবেক্ষণ করছে সব ঠিকঠাক মতো হচ্ছে কিনা, খুব ভালোভাবে নজরদারিতে রাখছে সবাইকে কাজ দেখিয়ে দিতে। দেখে নির্জনের এক লোক রেজওয়ানের কাঁধে হাত দিয়ে দুটো টোকা দিয়ে নির্জনের দৃষ্টি আকর্ষণ করে বলল, খেয়াল রাখবেন কোনো কাজের যেন কোনো ত্রুটি না থাকে। কোনো কাজের বিন্দুমাত্র বদনাম হলেও তোদের নিজের জীবন নিয়ে পরে টানাটানি করতে হবে। বুঝতে তো পারছিস কার বিয়ের প্রোগ্রামের কাজ তোদের দেওয়া হয়েছে। রেজওয়ান ছেলেটা একটু রকচটা স্বভাবের হলেও এই মুহূর্তে মুখে একটা হাসি ফুটিয়ে বলে, চিন্তা করবেন না স্যার, আমরা আমাদের সবটা দিয়ে করছি। লোকটা একটু মাথা নেড়ে বলে, ভেরি গুড। তবে যার সাথে প্রোগ্রাম নিয়ে কথা হয়েছিল তাকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? জন স্বাভাবিকভাবে ফট করে বলে দেয়, স্যার সে হচ্ছে আমাদের ম্যানেজার, সে এসব প্রোগ্রাম নিয়ে তারপর কাজে আমাদেরকে পাঠায়। লোকটা আর কিছু না বলে রেজওয়ানের দিকে চেয়ে সামনের দিকে পা বাড়ায়। কিছুটা সামনে গিয়ে ডান পাশে চেয়ে থমকে গিয়ে বলে, এদিকটা এখনো হাত লাগানো হয়নি কেন? রেজওয়ান আবারও জোরপূর্বক একটা হাসির রেখা টেনে বলে,
সময়ের আগে সব হয়ে যাবে স্যার, চিন্তা করবেন না। এদিকে রাজ আর রুশান বসলো একটা ছক নিয়ে। দেশ কোন কোন জেলায় নির্জনের কোন কোন টিম কাজ করছে, আর অস্ত্র সব বিভিন্ন অবৈধ মাল গুলো কোন কোন জায়গায় রাখা আছে সব ডিটেলস নিলয় মারা যাওয়ার আগে দিয়ে গিয়েছিল রাজকে। আর সেই অনুযায়ী ছক তৈরি করে নিল রাজ। শুধু অপেক্ষায় আছে সময়ের। সব জায়গায় একসাথে অ্যাটাক করা একটা উত্তম সময়ের প্রয়োজন। ক্ষমতার শক্তি দিয়েই সব হয় না, মানুষের মেধা শক্তিটাও সবচেয়ে বড় শক্তি।